নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে মাত্র একজন মানুষের কথায় চলছে, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যা বলছেন সেইভাবেই কি সম্পূর্ণ সরকারটা চলছে এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, যার দপ্তরের মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তিনি পর্যন্ত জানতে পারছেন না যে সামনেই তার দপ্তর থেকে কি সিদ্ধান্ত গ্রহণ হবে। সেই রকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং জি বিল, এত গুরুত্বপূর্ণ একটা বিল যেটা 100 দিনের কাজের সম্পূর্ণ ধাঁচাটাকেই বদলে দিয়েছে, সেই বিলটা কবে প্রকাশিত হবে, কিভাবে প্রকাশিত হবে, কোন কোন পরিবর্তন তাতে আসছে, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পর্যন্ত জানতেন না, এমন অভিযোগ করছেন রাহুল গান্ধী। এবং আজকে তিনি সেই অভিযোগটা একদম প্রেস কনফারেন্স করে করেন। এবং আজকে রাহুল গান্ধী এবং সামগ্রিক কংগ্রেসের পক্ষ থেকে সিডব্লিউসির মিটিং ছিল এবং আপনারা আগেই আমাদের কাছ থেকে জানতে পেরেছিলেন যে সিডব্লিউসির মিটিং এ এবার দুটো বিষয়তে জোর দেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে মনরেগা এবং মনরেগা অ্যাক্ট, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। এইটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সরকারকে চাপ দেওয়া হবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে। এবং আগের মনরেগা অ্যাক্ট, সেই অ্যাক্টটাকে আবার ফিরিয়ে আনতে হবে, কারণ রাজ্য এবং কেন্দ্রের যে অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটার ওপর সম্পূর্ণ চাপ দিচ্ছে এই নতুন আসা জি বিল। সমস্তটা রাহুল গান্ধীর মুখ থেকে শোনাবো, আপনাদের ব্যাখ্যা করব সমস্তটা, কি কি বললেন রাহুল গান্ধী, কোন কোন অভিযোগের কথা বললেন। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হঠাৎ করেই আমরা দেখতে পেলাম, এই শীতকালীন অধিবেশনে আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি, কিন্তু শীতকালীন অধিবেশন এমন একটা অধিবেশন হলো, প্রথমত খুব ছোট হলো অধিবেশনটা, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে, তার মধ্যে দুটো শনি রোববার ছিল, সুতরাং 15 দিন ব্যাপী একটা শীতকালীন অধিবেশন হলো। এই 15 দিনের শীতকালীন অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা কি হলো, একটা মনরেগা অ্যাক্ট, তার নাম বদলানো হবে, সেরকম একটা খবর আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু মনরেগা অ্যাক্ট তার নাম পাল্টানো হয়ে পূজ্য বাপু গ্রামীণ উন্নয়ন যোজনা সেটা করা হলো, কিন্তু সেখান থেকে মহাত্মা গান্ধীর নামটা বাদ দেওয়া হলো। শুধু তাই নয়, তার সঙ্গে 100 দিনের কাজটাকে বাড়িয়ে 125 দিন করা হলো। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গাটা কি ছিল, যে 40% টাকা এখন থেকে এই মনরেগা অ্যাক্ট বা জি বিল যেটা এলো নতুন ভাবে, সেখানে 40% টাকা দিতে হবে রাজ্য সরকারগুলোকে। সেটা যে কোনো রাজ্যের সরকার হতে পারে, ডবল ইঞ্জিন কিংবা বিরোধী রাজ্যের সরকার। অর্থাৎ এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ টাকাটা বহন করত, টাকাটা দিত কেন্দ্রীয় সরকার, এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ছিল। ইউপিএ 1 সরকার সেটা এনেছিল এবং 2005 সাল থেকে এখনো পর্যন্ত সেই সরকারি ভাবেই বিষয়টা চলছিল এবং কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যয় তার বহন করত। কিন্তু এখন রাজ্য সরকার 40% দেবে, কেন্দ্রীয় সরকার দেবে 60%, এইভাবে ফেডারেল স্ট্রাকচারটা চলবে। এবং তাতে দেখা যাচ্ছে যেটা সম্পূর্ণ বিষয়টা রাজ্য সরকারগুলোর উপর প্রচন্ড চাপ পড়বে, কারণ প্রচুর প্রচুর মানুষ, গ্রামের মানুষ, প্রত্যেকটা বাড়ি থেকে অ্যাকচুয়ালি একজন করে মানুষ, তারা এই মনরেগা অ্যাক্টের উপকারিতা পেতেন এবং তাদের কাছে এটাই একটা রোজগারের ব্যবস্থা ছিল, যে দেশের সরকার অন্তত আমাদের 100 দিন কাজ দেবে এবং 365 দিন বছরে থাকে, তার মধ্যে 100 দিন আমরা অন্তত কাজ করে টাকা পাবো এবং সেটার ভিত্তিতে আমরা অন্তত চলতে পারবো, 365 দিন চলতে পারবো অন্তত 100 দিনের কাজের টাকা দিয়ে। কিন্তু এইটাই এই মুহূর্তে একদম মেরুদণ্ডটা ভেঙে দিল কেন্দ্রীয় সরকার। কেন মেরুদণ্ড ভেঙে দেওয়ার কথা আমরা বলছি, কারণ এই সামগ্রিক বিষয়টা এতদিন ছিল হচ্ছে প্রত্যেকে, যারা যারা এই মনরেগা অ্যাক্টের মধ্যে ছিলেন, নাম নথিভুক্ত করা ছিল, তারা প্রত্যেকেই সরকারের কাছে কাজ দাবি করতে পারতেন যে এটা আমাদের অধিকার, 100 দিনের কাজটা আমাদের অধিকার। কিন্তু সরকার এই জি বিল, সেখানে নতুন কি নিয়ম আনলো, যেখানে সরকার মনে করবে যে কাজের দরকার আছে, 100 দিনের ওয়ার্কার লাগবে, সেখানে সেই সমস্ত জায়গার মানুষকে বা সেই সমস্ত জায়গার শ্রমিকদের, 100 দিনের কাজের শ্রমিকদের তারা কাজ দেবে, বাদ বাকি জায়গায় তারা দেবে না। অর্থাৎ ডিমান্ড যেখানে থাকবে সেখানে শ্রমিকরা কাজ পাবে, যেখানে ডিমান্ড থাকবে না সেখানে কাজ পাবে না। এখানে সরাসরি কোথাও গিয়ে মনরেগা অ্যাক্টের যে মেরুদণ্ডটা, মনরেগা অ্যাক্টের যে মূল আকর্ষণের জায়গাটা, সেটাকেই তো ভেঙে দিল। এই তো একদিক, অন্যদিকে রাজ্য সরকারের উপর 40% টাকা দেওয়ার চাপ। এই সম্বন্ধে সামগ্রিক ব্যাখ্যাটা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর একটা বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে উঠে আসছে এই প্রেস কনফারেন্স থেকে। তিনি বলছেন যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নিজেই জানতেন
না যে এই মানরেগা অ্যাক্টের নাম বদলানো হবে এবং কোন কোন চেঞ্জগুলো আসবে তিনি নিজেই জানতেন না। হঠাৎ করে প্রধানমন্ত্রী তাকে বলেন এবং সেই অনুযায়ী তিনি হঠাৎ সংসদে নিয়ে বিষয়টা চলে আসেন। मनरेगा सिर्फ एक योजना नहीं थी, मनरेगा राइट्स बेस्ड कॉन्सेप्ट था। मनरेगा से देश में करोड़ों लोगों को एक मिनिमम वेज मिलती थी, जिसके नीचे जब मनरेगा चालू होता था तो उसी लेवल पर उनको मिनिमम वेज मिल जाती थी। और मनरेगा जो हमारा थर्ड टियर है, पंचायती राज का जो टियर है, उसमें डायरेक्टली पॉलिटिकल पार्टिसिपेशन, फाइनेंस, सपोर्ट का एक साधन था, मेथड था। तो ये डायरेक्ट राइट्स बेस्ड का जो कॉन्सेप्ट है उस पर आक्रमण है। दूसरी बात, जो फेडरल स्ट्रक्चर है, स्टेट्स का जो स्ट्रक्चर है, उस पे भी ये आक्रमण है। ये जो पैसा लिया जा रहा है, ये स्टेट से छीनकर सेंटर ले रहा है। तो ये कंसंट्रेशन ऑफ पावर, कंसंट्रेशन ऑफ फाइनेंस है। इससे देश को नुकसान होगा, इससे जो गरीब जनता है उनको नुकसान होगा, उनको दर्द पहुंचेगा, उनको कष्ट होगा। और आखिरी बात, मुझे बताया गया है कि ये डिसीजन डायरेक्टली प्राइम मिनिस्टर ऑफिस से लिया गया है और मंत्री से बिना पूछे, कैबिनेट से बिना पूछे ये डिसीजन लिया गया है। इससे आपको आज की हालत क्या है उसके बारे में पता लगता है कि वन मैन शो चल रहा है और जो भी नरेंद्र मोदी जी करना चाहते हैं वो करते हैं, और पूरा का पूरा फायदा वो ही 2-3 अरबपतियों के लिए है। आप देखना, ये प्रोग्राम कोलैप्स करेगा, राइट्स बेस्ड आर्किटेक्चर कोलैप्स करेगा, इससे रूरल इकोनॉमी को नुकसान पहुंचेगा और यही पैसा नरेंद्र मोदी जी अदानी और अंबानी जैसे लोगों को पकड़ा देंगे। थैंक यू।